2020 মার্চ মাসে সারা দেশে ঘোষিত হলো লকডাউন। শুরু হলো এক অভূতপূর্ব গৃহবন্দী জীবন। প্রথমটায় বেশ ছুটি ছুটি আমেজ মনে হলেও ক্রমশই গ্রীষ্মের দুপুরগুলো হয়ে উঠছিল বিষণ্ণ এবং নিঃসঙ্গ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিহীন ছাত্রছাত্রীরা এই গ্রীষ্ম দুপুরগুলো সাধারণত কাটায় ক্লাসরুমে অথবা অ্যাক্সেসিবল লাইব্রেরির রিডিং টেবিলে। লকডাউনের দিনগুলোতে সেটা তো আর সম্ভব নয়। সেই কথা মাথায় রেখেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিসেবিলিটিস এবং অ্যাক্সেসিবল লাইব্রেরি ফর পার্সনস উইথ ডিসেবিলিটিস যৌথভাবে শুরু করলো একটি সাহিত্য পাঠের আসর। এই দ্বীপ্রাহরিক সাহিত্য পাঠের আসরটির নাম দেওয়া হলো কোয়ারেন্টিন রিডিংস। প্রথমটায় আমরা মনে করেছিলাম আমাদের এই সাহিত্য পাঠের আসরে যোগ দেবে কেবল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই। সেই কারণে এই আসরের প্রথম দিককার পর্যায়গুলি ছিল অত্যন্ত সাদামাটা এবং নিরাভরণ। ক্রমশ আমরা আনন্দের সঙ্গে লক্ষ্য করলাম কেবল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই নয়, আমাদের এই দ্বীপ্রাহরিক সাহিত্য পাঠের আসরে সামিল হচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাইরের বহু মানুষ। গত 7ই মে 2020 থেকে শুরু হলো কোয়ারেন্টিন রিডিংসের যাত্রা। প্রথম পর্যায়ে চন্দ্রলেখা সিনহা পাঠ করলেন কালকুটের উপন্যাস শাম্ব। দ্বিতীয় পর্যায়ে নন্দিনী সরকার পাঠ করলেন অনিতা অগ্নিহোত্রীর উপন্যাস সকালবোধন। তৃতীয় পর্যায়ে পাঠ করা হলো সুবোধ ঘোষের উপন্যাস তিলাঞ্জলি, পাঠ করলেন চন্দ্রলেখা সিনহা। চতুর্থ পর্যায়ে পড়া হলো হাসান আজিজুল হকের উপন্যাস আগুন পাখি, পাঠ করলেন নন্দিনী সরকার। পঞ্চম পর্যায়ে নলিনী বেরার আনন্দ পুরস্কার প্রাপ্ত উপন্যাস সুবর্ণরেণু সুবর্ণরেখা, পাঠ করলেন চন্দ্রলেখা সিনহা। ষষ্ঠ পর্যায়ে গৌর কিশোর ঘোষের উপন্যাস জল পড়ে পাতা নড়ে, এটি পাঠ করলেন নন্দিনী সরকার। সপ্তম পর্যায়ে এসে কোয়ারেন্টিন রিডিংসে আমরা শুরু করলাম মহাকাব্য পাঠ। সুপ্রাচীন গ্রিক ঐতিহ্যের মহাকাব্য ইলিয়াড পাঠ করে শোনালেন দেবাঞ্জনা দাস। অষ্টম পর্যায়ে মহাকাব্য পাঠের দীর্ঘ যাত্রার শেষে আমরা একটু বিশ্রাম গ্রহণ করতে ফিরে এলাম সমকালীন উপন্যাসের জগতে। হুমায়ুন আহমেদের অতিপ্রাকৃত উপন্যাস কুটুমিয়া পাঠ করে শোনালেন সুমিত কান্তি ঘোষ। নবম পর্যায়ে আবার আমাদের যাত্রা মহাকাব্যের জগতে। এইবার পাঠ করা হলো কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসকৃত মহাভারত। 40টি পর্ব জুড়ে এই মহাকাব্যটি পাঠ করলেন চন্দ্রলেখা সিনহা। দশম পর্যায়ে সমকালের অন্যতম বিখ্যাত উপন্যাস সন্মাত্রানন্দ রচিত নাস্তিক পণ্ডিতের ভিটা পাঠ করে শোনালেন নন্দিনী সরকার। একাদশ পর্যায়ে মীর মোশাররফ হোসেনের ইতিহাস আশ্রয়ী উপন্যাস বিষাদ সিন্ধু পাঠ করে শোনালেন চন্দ্রলেখা সিনহা। এবং দ্বাদশ পর্যায়ে আপনারা শুনছেন প্রমথনাথ বিশির উপন্যাস কেরি সাহেবের মুন্সি। উপন্যাসটি পাঠ করছেন নন্দিনী সরকার। এখন ক্রমশই আমরা স্বাভাবিক জীবনে ফেরবার চেষ্টা করছি। যদিও স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক পঠন পাঠন শুরু হওয়ার কোনো লক্ষণ আমরা দেখছি না, তা সত্ত্বেও ছাত্রছাত্রীদের নিয়মিত পড়াশুনো এবং পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সেই কারণে ব্যস্ততা বেড়েছে তাদের। অন্যদিকে অ্যাক্সেসিবল লাইব্রেরির পক্ষ থেকে যারা কোয়ারেন্টিন রিডিংসের কাজে যুক্ত ছিলেন তারাও ছাত্রছাত্রীদের লেখাপড়ার জন্য ক্রমশ ব্যস্ত হয়ে পড়েছেন। সেই কারণে বাধ্য হয়েই কোয়ারেন্টিন রিডিংসের দ্বাদশ পর্যায়ে এসে আমাদেরকে এই সাহিত্য পাঠের আসর বন্ধ করতে হচ্ছে। আমাদের এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমরা আপনাদের কাছে মার্জনা চাইছি। আমরা বিশেষভাবে কৃতজ্ঞ অ্যাক্সেসিবল লাইব্রেরির চন্দ্রলেখাদি, নন্দিনীদি, দেবাঞ্জনা এবং সুমিতের কাছে। আর কোয়ারেন্টিন রিডিংসের শ্রুতিগ্রন্থ নির্মাণের গুরুত্বপূর্ণ এবং সবথেকে কঠিন কাজটি যিনি করেছেন সেই শুক্লা রায়, তার কাছে আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নেই। সর্বোপরি আপনারা যারা আমাদের শ্রোতা, গত 10 মাস ধরে নিয়মিতভাবে যারা কোয়ারেন্টিন রিডিংস শুনেছেন, আমাদের এই দীর্ঘ যাত্রায় সামিল হয়েছেন, আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে কোয়ারেন্টিন রিডিংসকে যারা সমৃদ্ধ করেছেন, তাদের কাছে আমরা আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ব্যক্ত করছি। কোয়ারেন্টিন রিডিংসের দ্বাদশ পর্যায়ে এই আয়োজন সমাপ্ত হচ্ছে ঠিকই, কিন্তু এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা আমাদের ফোরামের সমস্ত কাজকর্মের খবর আপনাদের কাছে পৌঁছে দেব। আগের মতোই আপনারা আমাদের পাশে থাকবেন বলেই আমাদের আশা। এখন শুরু হচ্ছে কোয়ারেন্টিন রিডিংসের দ্বাদশ পর্যায়ে
প্রমথনাথ ঋষির উপন্যাস কেরি সাহেবের মুন্সি। উপন্যাসটি পাঠ করেছেন নন্দিনী সরকার। শ্রুতি গ্রন্থটি নির্মাণ করেছেন শুক্লা রায়। শুরু হচ্ছে কেরি সাহেবের মুন্সি উপন্যাসটির অন্তিম পর্ব। চারশো 34 ব্ল্যাঙ্ক, 435 পঞ্চম খণ্ড, 436 ব্ল্যাঙ্ক, 437 ফোর্ট উইলিয়াম কলেজ, অধ্যায় 1। কি চারদিক যে বড় নীরব, পাখানগুলো সব গেল কোথায়? বলতে বলতে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার বিপুল দেহ টেনে নিয়ে ঘরে প্রবেশ করে। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম পণ্ডিত। বিপুল তার দেহ, বিপুল তার পাণ্ডিত্য। লোকে বলে ওই প্রকাণ্ড পেটটা বিদ্যায় ঠেসে ভর্তি করা। বিদ্যালঙ্কার ঘরের কোণে নিয়মিত স্থানে হাতের মোটা লাঠিটা রেখে দেয়। তারপরে বিস্তৃত ফরাসের উপর বসে পড়ে পাংখা পুলারদের উদ্দেশ্যে বলে ওঠে, একটু জোরে টান বাবা, ঘামটা মরুক। দ্বিতীয় পণ্ডিত রামনাথ বাচস্পতি নস্যের ডিব্বেটা সরাতে সরাতে বলে, এসো ভায়া, তোমার তো আবার এর গন্ধটা পর্যন্ত সহ্য হয় না। সহ্য হয় না সাধে? ও বস্তু নাসাতে গ্রহণ করলে পুষ্পের ঘ্রাণ পাওয়া কঠিন হয়ে পড়ে। পড়লেই বা ক্ষতি কি? এর ঘ্রাণটা তো মন্দ নয়। চাদরের প্রান্ত দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বলে বিদ্যালঙ্কার, দেবতার নির্মালের গন্ধ যদি না পেলাম তবে তো জীবন বৃথা। তারপরে প্রসঙ্গ পাল্টিয়ে বলে, আজ যে সব নীরব, ব্যাপার কি? ব্যাপার তো আমিও বুঝতে পারছি না। এসে দেখি সব ভোঁ ভোঁ, জনপ্রাণী নেই। এসব রহস্য জানা তোমার আমার কর্ম নয় রামনাথ। বসুজা কোথায়? রাজীব লোচনকেও তো দেখছি না। রামনাথ বলে, রাজীব লোচনের কথা বলতে পারি না, তবে বসুজা পাদ্রী কেরি সাহেবের ঘরে। সে এলেই সব জানতে পারা যাবে। ততক্ষণ ধৈর্য অবলম্বন করো। মন্দ বলনি, যেমন গরম পড়েছে। এ বলে মৃত্যুঞ্জয় চাদরের প্রান্ত দিয়ে হাওয়া করে পাখার হাওয়াকে প্রবলতর করে তুলতে চেষ্টা করে। এবারে রামনাথ বলে, এখানকার ফিরিঙ্গি পড়ুয়াদের তোমার ওই হেনতালের লাঠিটাকে বড় ভয়। পৃষ্ঠা 438। সশব্দে হেসে উঠে মৃত্যুঞ্জয় বলে, হেনতালের লাঠি বটে। এই লাঠি দিয়ে গোখরোর বাচ্চাদের শাসন করে রেখেছি। কাজটা ভালো করো না হে বিদ্যালঙ্কার, দুদিন পরে এরা সব জজ ম্যাজিস্ট্রেট হবে, তখন যে ওদেরই হাতে উঠবে হেনতালের লাঠি। এ তোমার ভুল বাচস্পতি। ছাত্র জীবনের শাসন উত্তরকালে ছাত্ররা মনে রাখে না। এই দেখো না কেন, সেদিন সন্ধ্যায় প্রাক্কালে কসাই টোলা থেকে ফিরছিলাম, হঠাৎ সামনে এক ফিটন গাড়ি থেমে গেল। গাড়ি থেকে নামলো এই কলেজের, তুমি যাকে বলো বিরাট রাজার গোশালা, এক প্রাক্তন ফিরিঙ্গি ছাত্র। আমাকে সশ্রদ্ধ অভিবাদন জানালো। কে হে লোকটা? নামটা হচ্ছে থ্যাকারে। ছোকরাকে আমি বেশ চিনতাম। শ্রীহট্টের যে হাতি ধরা থ্যাকারে ছিল, সে ওর কাকা কি জ্যাঠা বা ওই রকম কি একটা। হ্যাঁ, ফিরিঙ্গি বেটাদের কাকা জ্যাঠা মামা মেসো পিসের সবাই আঙ্কেল। যেমন জাত তেমনি সম্বন্ধ বিচার। জিজ্ঞাসা করলাম, এখন কি করছো? বলল, 24 পরগনায় রাজস্ব সংগ্রাহক, কালেক্টর। তবেই দেখো, মনে রেখেছে। একদিন ওকেই এই কলেজে ঘরে খুব ভর্ৎসনা করেছিলাম, অথচ কেমন বিনয়ের সঙ্গে কথা বলল। যাক ভাই, চাঁদ সওদাগরের হাতেই হেনতালের লাঠি শোভা পায়। আমার বোধ হয় কি জানো, কেরি সাহেবও মনে মনে ভয় করে তোমার ওই লাঠি গাছাকে। ওই যে কেরি সাহেব ও বসুজা আসছে। কেরি ও বসুজা প্রবেশ করে। রামনাথ উঠে দাঁড়ায়। বিদ্যালঙ্কার তক্তাপোষের উপরেই নড়ে চড়ে বসে সম্মান জানায়। কেরি দুজনের উদ্দেশ্যে বলে, নমস্তে। আগে সে গুড মর্নিং বলে অভিবাদন করত, এখন বিদ্যালঙ্কারের পরামর্শে দেশীয় অভিবাদন বাক্য উচ্চারণ করে। বিদ্যালঙ্কার বলে, আজ সব নীরব কেন? ছাত্রেরা সব গেল কোথায়?
কেরি আসন গ্রহণ করতে করতে বলে, আজ ওরা আমাদের ছুটি দিয়েছে। বিস্মিত বিদ্যালঙ্কার বলে, কেমন? পৃষ্ঠা 439। কেরি বলে, আজ ওরা সব ধর্মঘট করেছে। এখানে একটি টিকা আছে। পাঠক, এটি লেখকের কল্পনা নয়। সেকালে কলকাতার শ্বেতাঙ্গ সমাজের ইতিহাসে একাধিক স্ট্রাইকের দৃষ্টান্ত পাওয়া যায়। অবশ্য ধর্মঘট নামটি তখনও ব্যবহৃত হতো না। সে বস্তু আবার কি? শুধায় বিদ্যালঙ্কার। কেরি বুঝিয়ে বলে, কর্তৃপক্ষের কোনো আদেশ বা ব্যবস্থা পছন্দ না হলে হাত পা গুটিয়ে বসে থেকে আপত্তি জানানোকে স্ট্রাইক করা বা ধর্মঘট করা বলে। সে তো বুঝলাম, বলে মৃত্যুঞ্জয়, কিন্তু এখানকার পাখান্দের অপছন্দ কোন ব্যবস্থা? তবে পূর্ব ইতিহাস বলতে হয়। আগে সিভিলিয়ান রাইটাররা শহরের যত্রতত্র বাড়ি ভাড়া করে থাকত। তার ফলে কামিনী কাঞ্চন সংক্রান্ত দুর্নীতি বেড়ে যাচ্ছিল দেখে লর্ড ওয়েলেসলি ব্যবস্থা করে যে সকলকে এই রাইটার্স বিল্ডিং এর দোতলায় থাকতে হবে। এই ব্যবস্থার ফলে রাইটারদের মধ্যে দুর্নীতি অনেক কমে যায়। মৃত্যুঞ্জয় বলে, সে তো অনেক দিনের কথা। এতদিন পরে হঠাৎ ওরা সচেতন হয়ে উঠল কেন? ছোকরার দল অনেকদিন থেকেই ভিতরে ভিতরে সচেতন হয়ে উঠেছিল, কিন্তু প্রশ্রয়ের অভাবে সেটা প্রকাশ পায়নি। প্রশ্রয় দেবে কে? যে রাজার শাসন। পণ্ডিত, রাজার উপরেও রাজা আছে। এখানে সর্বময় কর্তা গভর্নর জেনারেল, কিন্তু বিলাতের বোর্ড অব ডিরেক্টরস তারও উপরে। তাতে কি হলো? হলোই যে কলেজের জন্য প্রভূত ব্যয় হচ্ছে দেখে বোর্ড এটা উঠিয়ে দেবার মতলবে আছে। ওয়েলেসলির মতো জবরদস্ত লোক না থাকলে কোন দিন উঠিয়ে দিত এই কলেজ। এখানকার বড়লাট তেমন তেজস্বী নয়। বিলাতের বোর্ড আবার কলেজ উঠিয়ে দেবার উপায় সন্ধান করছে। তার সঙ্গে এই ধর্মঘটের সম্বন্ধটা তো বুঝতে পারছি না। ধৈর্য অবলম্বন করো পণ্ডিত, বুঝিয়ে দিচ্ছি। এখানকার লাট কাউন্সিলের মধ্যেই কোনো কোনো মেম্বার বোর্ডের প্রতি সহানুভূতি সম্পন্ন। এখন তাদের ইঙ্গিতেই এই ধর্মঘট। পৃষ্ঠা 440। কেন? কেন কি? একটা অশান্তি হোক, গোলযোগ হোক, তাহলে কলেজ উঠিয়ে দেবার পথ সুগম হয়। ছাত্ররা কি এত কথা জানে? স্পষ্ট জানে না, আভাসে জানে, ইঙ্গিতে জানে। গোলমাল করলে প্রভুরা অসন্তুষ্ট হবে না। কিন্তু তাদের কি লাভ এতে? লাভ 16 আনা। এখানকার কলেজের ঘরে পড়াশোনার সুবিধা হচ্ছে না, আলো হাওয়ার অভাব ইত্যাদি ছুতো তুলে তারা আবার রানী মদিনীর গলি ম্যাঙ্গোলেনে বাড়ি ভাড়া করে স্বাধীনভাবে থাকতে চায়। তাদের লাভ যথেচ্ছাচার, বোর্ডের লাভ কলেজ উঠে গেলে বিস্তর খরচা বাঁচে। তাই তো বলছিলাম লাভ 16 আনা। আর 16 আনা ক্ষতি আমাদের। বাঙালির ছেলের চাকরি গেলে আর থাকে কি? না মুন্সি, ক্ষতি সমস্ত দেশের, ক্ষতি ইংরেজ শাসনের। আর বাঙালির ছেলের কথা বলছো, তাদের থাকে কি জিজ্ঞাসা করছো? এখানে আমরা মিলিত হয়ে আজ 10 বছর ধরে বাংলা ভাষার ব্যাকরণ অভিধান গ্রন্থ রচনা করে যে ভিত্তিপত্তন করেছি, একদিন সেই মহাসৌধ হবে ভবিষ্যতের বাঙালির ছেলের শ্রেষ্ঠ আশ্রয়। তার ঝড়ে টলবে না, ভূমিকম্পে নড়বে না, আগুনে পুড়বে না, মহামনন্তরেও বিচলিত হবে না। বাঙালির ছেলের এই লাভ। এ লাভের চেয়ে বড় লাভ আর কি হতে পারে জানি না। বলতে বলতে উৎসাহে দাঁড়িয়ে উঠে কেরি ঘরের মধ্যে পায়চারি করতে থাকে। লোকমুখের শব্দ, বিদেশি শব্দ, সংস্কৃত শব্দ তিনে মিলিয়ে সে সৌধের গাঁথনি চলেছে। সংস্কৃত এর ভিত্তি, লোকমুখের শব্দ এর ইষ্টক, আর বিদেশির শব্দ চুন সুরকি। আর এর কারিগর হচ্ছে খ্রিস্টান, মুসলমান, হিন্দু। দিনে দিনে দিব্য সৌধ উঠছে আকাশের দিকে। তুচ্ছ কিছু, ক্ষুদ্র কিছু, গ্রাম্য কিছু, অশোভন অকিঞ্চিতকর কিছু থাকবে না ভাষায়। অবশেষে একদিন এ স্বর্ণময় চূড়া রবির আলোকে ভাস্বর হয়ে উঠবে। সেদিন দেশ বিদেশের লোকে অবাক হয়ে তাকিয়ে থাকবে, ভাববে কোন সে ময়দানবের অক্ষয় কীর্তি, এই অক্ষয় মন্দির। পৃষ্ঠা 441। এবারে সে রামরাম বসুর কাছে এসে বলে ওঠে, মুন্সি, এই থাকবে বাঙালির ছেলের। তারপরে বিদ্যালঙ্কারের কাছে এসে বলে ওঠে, যতই দিন যাচ্ছে সংস্কৃত ভাষার মহিমা বুঝতে পারছি। তুলনা নেই এর, তুলনা নেই। ডিভাইন, সিম্পলি ডিভাইন। পরদিন আবার অধ্যাপক, পণ্ডিত ও শিক্ষকগণ যথাসময়ে কলেজ হলে মিলিত হয়, কিন্তু ছাত্রগণ দেখা দেয় না। রাম বসু বলে, আজও দেখছি ছাত্রীরা আমাদের ছুটি দিল। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার বলে, তা যেন দিল, কিন্তু পাখানগুলো গেল কোথায়?
দোতলায় আছে বলে তো মনে হচ্ছে না, সমস্ত নীরব নিঝুম। কেরি বলে সব ঘুমোচ্ছে। ঘুমোচ্ছে এখন? বিস্মিত হয় বিদ্যালঙ্কার। কেরি বলে ঘুমোবে না, কাল সারা রাত যে হুল্লোড় করেছে। কেমন? শুধায় বিদ্যালঙ্কার। কেরি বলে কাল রাতে ইয়াং রাস্কেলরা মদ আর মেয়ে মানুষ নিয়ে এমন তুমুল কাণ্ড করে যে শেষ পর্যন্ত দারোয়ানরা গিয়ে আমাকে ডেকে আনে। কেরির বাস 34 নম্বর বউবাজার স্ট্রিটে। আমি এসে দেখি দোতলায় নরকীয় কাণ্ড চলছে। আমাকে দেখেও লজ্জা হলো না ওদের। আমি বললাম, এমন কাণ্ড করলে তোমাদের তাড়িয়ে দেওয়া হবে এ বাড়ি থেকে। তাই শুনে একজন বলে উঠল, আমরাও তো তাই চাই। কেন আমাদের এখানে রেখেছ? দাও তাড়িয়ে, আমরা প্রেম ব্যানার্জির বাড়ি ঠিক করে রেখেছি। তখন আমি ওই গির্জাটা দেখিয়ে বললাম, গির্জের এত কাছে থেকেও তোমাদের এই রকম নির্লজ্জ ব্যবহার। তা শুনে একজন কি বলল জানো? বলল, নিয়ারেস্ট টু চার্চ ইজ ফার্দেস্ট ফ্রম হেভেন। নির্লজ্জ যত সব। এই পর্যন্ত বলে কেরি থামে। মৃত্যুঞ্জয় বলে, তবে এখন ঘুমোবে, তাতে আর বিস্ময়ের কি আছে? পৃষ্ঠা 442। তখন কেরি বললে, কালকে আমি আর্ট কাউন্সিলের একজন মেম্বারকে সব খুলে বলেছি। সে প্রতিশ্রুতি দিয়েছে যে কাউন্সিলে ব্যাপারটা আজ তুলবে। তারপরে কেরি বলে, আশা করি আপাতত সব মিটে যাবে, কিন্তু রোগটার মূল খুব গভীরে। রামরাম বসু বলে, যে রোগের মূল স্বভাবে তার নিরাময় সহজ, কিন্তু যে রোগের মূল চরিত্রে তা দুঃসাধ্য। কথাটা খুব ঠিক, বলে কেরি। তারপরে প্রসঙ্গত মনস্তত্ত্ব, ধর্মতত্ত্ব, সমাজতত্ত্ব এসে পড়ে। কেরি বলে, কুসংস্কার সব দেশেই আছে, আমাদের দেশে আছে, তোমাদের দেশেও আছে। এই কলেজের একটা উদ্দেশ্য সেই সব কুসংস্কার দূরীকরণ। মৃত্যুঞ্জয় বলে, কিন্তু এই যে রোজাকে ভূতে পেয়ে বসলো, এখানকার ছাত্ররা যদি এমন দুর্বৃত্ত হয়ে ওঠে তবে তো চারিদিক অন্ধকার। অন্ধকার বলেই তো জ্ঞানের আলোর দরকার পণ্ডিত, স্বর্গে পাঠশালা অনাবশ্যক। ঠিক বলেছ ডক্টর কেরি। মৃত্যুঞ্জয় ডক্টর শব্দটাকে ডাক্তার উচ্চারণ করে। কিন্তু সর্বাঙ্গে ক্ষত, ওষুধ লাগাবে কোথায়? মনের মধ্যে পণ্ডিত, মনের মধ্যে। ওই জায়গায় ওষুধ পড়লে তার গুণ সর্বাঙ্গে ছড়িয়ে পড়বে। এই উদ্দেশ্যে কলেজ স্থাপন করেছিল ওয়েলেসলি। আবার ক্ষতস্থানের বিবরণ সংগ্রহের জন্যও ওয়েলেসলি আমার উপর ভারার্পণ করেছিল। গঙ্গাসাগরে সন্তান বিসর্জন, সতীদাহ প্রথা প্রভৃতির প্রকৃত বিবরণ সংগ্রহের জন্য আমি আদিষ্ট হয়েছিলাম। 4 জন সহকর্মী নিয়ে 1804 সালে কলকাতার 30 মাইলের পরিধিতে সন্ধান করে আমার ধারণা হয় যে বছরে প্রায় 25,000 প্রাণীকে হত্যা করা হয় এইভাবে। তারপরে আমার অনুরোধে তোমারই শাস্ত্র থেকে প্রমাণ করে দেখিয়েছে যে সন্তান বিসর্জন, সহমরণ প্রভৃতি শাস্ত্রানুমোদিত নয়। রামনাথ বাচস্পতি একান্তে বসে নিম্নস্বরে বলে, আরম্ভ হলো পাদ্রিগিরি। শাস্ত্রানুমোদিত নয়, কত শাস্ত্রই না পড়েছ। বিদ্যালঙ্কার বলে, কিন্তু তাতে অবস্থার উন্নতি হলো কই? তারপরেও তো 5-6 বছর অতিবাহিত হলো। হতো না অতিবাহিত, জোরের সঙ্গে বলে কেরি। ওয়েলেসলি আমাদের রিপোর্ট আর তোমাদের বিধান পেয়ে স্থির করেছিল যে আইন প্রণয়ন করে নিষিদ্ধ করবে সতীদাহ। পৃষ্ঠা 443। সমস্ত প্রস্তুত, এমন সময় কাজে ইস্তফা দিয়ে লাট সাহেব চলে গেল বিলাতে। তাই তো বলছি ডাক্তার কেরি, যথাপূর্বং তথাপরং। এখনো অবাধে চলছে সতীদাহ দেশের যত্রতত্র। ব্যাকুলভাবে রাম বসু বলে ওঠে, এর কি কোনো প্রতিকার নেই? তুমি তো এইমাত্র বললে চরিত্রের মধ্যে যে রোগের মূল নিহিত তা দুঃসাধ্য। দুঃসাধ্য কিন্তু অসাধ্য নয়। কে বলল অসাধ্য মুন্সি? তবে কঠিন। কিন্তু এই কথাও বলছি, তোমার আমার জীবনকালেই অবসান ঘটবে এই পাশবিক সংস্কারের। ওষুধ পড়তে শুরু করেছে। কি ওষুধ? ইংরেজি শিক্ষা। আবার স্বগতভাবে বলে রামনাথ বাচস্পতি, ব্যাধের চেয়ে ঔষধ উৎকটতর। কেরির অভয়দানে রাম বসু যে উৎসাহ পেল এমন মনে হলো না। বিষণ্ণ মুখে বসে রইল সে। কলেজে অনধ্যায়, কাজে সকলে বাড়ি রওনা হয়। রাম বসু বলে, বিদ্যালঙ্কার, চলো তোমাকে একটু এগিয়ে দিই। বেশ তো, চলো। দুটো কথা বলতে বলতে যাওয়া যাবে। লালবাজার দিয়ে এগিয়ে গিয়ে ওরা একটা সরু গলিপথে চলে। আগে মৃত্যুঞ্জয়, পেছনে রাম বসু। রাম বসু লক্ষ্য করে বিদ্যালঙ্কারের চলবার ভঙ্গিতে। বা পাখানা তার কিঞ্চিত বিকল,
তাই লাঠি আর ডান পার জোরে বাঁ পা শুদ্ধ দেহটাকে হ্যাঁচকা টান মেরে চালিয়ে নিয়ে যায় সে। রাম বসু দেখে মেদবহুল দেহ সাদা আংরাক্ষার খাঁজে খাঁজে নিবিষ্ট, কাঁধের উপরে বিষ্ণুপুরী তসরের চাদর, মাথার চারপাশ কামানো, মাঝখানে গুচ্ছবদ্ধ চুল। তখন তার মনে পড়ে প্রশস্ত গড়ানে কপালে লিপ্ত আছে প্রাতঃকালের সন্ধান্নিকে চন্দনের ছাপ, সেই কপালের নিচে কাঁচা পাকা ভুরুর তলায় জ্বলন্ত টিকার মতো দুটি চোখ জ্ঞানের একটুখানি হাওয়া লাগতেই উজ্জ্বলতর হয়ে ওঠে, আর দুই চোখের মাঝখানে বিন্ধ্য পর্বতের ব্যবধান সৃষ্টি করেছে মস্ত একটা সুকোনাশা। পৃষ্ঠা 444। প্রকাণ্ড চিবুক অদৃষ্টের উদ্যত ঘুষির মতো সংসারকে যেন প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করছে। রাম বসু মনে মনে ভাবে, আশ্চর্য এই লোকটি। তখনই মনে পড়ে এ বিস্ময়বোধ কেরির মনেও জেগেছে। কেরি অনেকদিন বলেছে যে পণ্ডিতকে দেখলে তার পাণ্ডিত্য, বিপুল দেহ, স্থূল যষ্টি, রাশভারী চালচলন দেখলে বিখ্যাত ডাক্তার জনসনকে মনে পড়ে যায়, যাকে বাল্যকালে একাধিকবার দেখেছে কেরি। কেরি বলতো যে ডাক্তার জনসনকে লোকে নিজেদের মধ্যে সশ্রদ্ধ ভাবে ভালুক বলে অভিহিত করত, আর পণ্ডিত হচ্ছে হস্তি, একবারে রাজহস্তি। রাম বসু আবার ভাবে, আশ্চর্যই লোকটি। ততক্ষণে তারা তিতপুর রোডে পড়ে পাশাপাশি চলতে শুরু করে। হঠাৎ রাম বসু জিজ্ঞাসা করে, বিদ্যালঙ্কার, সহমরণ সম্বন্ধে শাস্ত্রীয় বিধান কি? বিদ্যালঙ্কার বলে, দেখো বসুজা, শাস্ত্রে সব রকম কথাই আছে, ভিন্ন ভিন্ন যুগ অভিপ্রায় অনুসারে মনোমত উক্তি বেছে নেয়। তারপরে সে বলে, এতদিন যুগ ছিল সতীদাহ সমর্থক, এবারে সে যুগ পড়তে চলেছে, তাতে বদল হবে ব্যাখ্যার, সতীদাহ আর চলবে না। আগ্রহ ভরে জিজ্ঞাসা করে বসুজা, কিন্তু কবে বিদ্যালঙ্কার, কবে? যুগের হাওয়া প্রবল হয়ে উঠলেই। তুমি তো হিন্দু শাস্ত্র মন্থন করেছ, গোটা সুবে বাংলা জানে তোমাকে, মানে তোমাকে, ওঠাও হাওয়া। না ভায়া, যার যা কাজ নয় তাকে দিয়ে তা হবার নয়। আমি জ্ঞানের কথা জানি, তা বলতে পারি, কিন্তু শুধু জ্ঞানে হাওয়া ওঠানো যায় না। তার জন্য চাই শক্তি, চাই উদ্যম, চাই যুগযন্ত্রকে চালনা করবার কৌশল। কোথায় পাবো তেমন লোক? জিজ্ঞাসা করে বসুজা। যাও তবে মানিকতলায়, খোঁজ করে দেখো দেওয়ানজি কলকাতায় আছেন কিনা। ওই রকম লোকের উপরেই যুগের মতিগতি নির্ভর করছে। বেশ, তাই যাব আগামীকাল রবিবার। তারপরে কতকটা স্বগতভাবেই যেন রাম বসু বলে ওঠে, জ্ঞানের কথাও শুনলাম, শক্তির কথাও শুনলাম, কিন্তু হৃদয়ের কথা। পৃষ্ঠা 445। স্বগত উক্তির স্বগত উত্তর দেয় মৃত্যুঞ্জয়, বলে, হৃদয়ের কথা হৃদয় জানে, অপরে কি জানবে? কথাটির উত্তর দেয় না রাম বসু। মৃত্যুঞ্জয় বলে, ভায়া আর নয়, অনেক দূর এসে পড়েছ, এবারে ফেরো। তখন দুইজনে দুই ভিন্ন পথ অবলম্বন করে। পৃষ্ঠা 445। অধ্যায় 2, 10 বছরের কথা। রামরাম বসু বাড়ি ফিরতেই নরু বলে উঠল, বাবা দেখো সে কে এসেছে। এই ভর সন্ধ্যায় আবার কে এলো রে? বলে গৃহান্তরে গিয়ে চমকে ওঠে সে। বলে, একই টুস্কি, তুই কখন এলি? কার সঙ্গে এলি? তোর দিদিমা কই রে? টুস্কি হেসে বলে, দাঁড়াও কায়দা, আগে প্রণাম করে নি, তারপরে একে একে তোমার সব প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রণামাদির পরে দুজনে বসলো। রাম বসু বলল, এবারে সব খুলে বলতো, আগে বল মোক্ষদা বুড়ি কোথায়? টুস্কি চোখ মুছতে মুছতে বলল, গোবিন্দজি তাকে পায়ে ঠাঁই দিয়েছেন। বলিস কি রে, এ কতদিনকার কথা? তা 4-5 মাস হলো বই কি। তখন ভাবলাম গোবিন্দজির চরণে ঠাঁই পাবো, এমন ভাগ্য কি করেছি। ভাবলাম পাই আর না পাই, পা দুখানা জড়িয়ে ধরেই পড়ে থাকবো। কিন্তু তার আগে একবার কায়েদদাকে, নরুকে আর ন্যাড়াকে শেষ দেখা দেখে আসি। তা এসেছিস বোন, বেশ করেছিস, কিন্তু এলি কার সঙ্গে? গোবিন্দজি সেথ জুটিয়ে দিলেন, নইলে শ্রীধাম বৃন্দাবন থেকে কলকাতায় কি একা আসতে পারি? তারপরে সে বলে, কিছুদিন হলো ভেঙে পড়েছিল দিদিমার শরীর, আর শরীরের কি দোষ বলো? দিবারাত্রি ধ্যান জ্ঞান রেশমি, দিবারাত্রি মুখে রেশমি নাম, নাওয়া নেই খাওয়া নেই, ওই চিন্তা আর ওই নাম। আমি বলি, দিদিমা একবার গোবিন্দজির নাম করো, রাধাকৃষ্ণর কথা ভাবো, মহাপ্রভুকে স্মরণ করো। পৃষ্ঠা 446। দিদিমা কি বলে জানো? বলে, কেমন করে করবো দিদি, ওই সর্বনাশী যে সব ভুলিয়ে দিল। বলে যে রাধাকৃষ্ণের নাম করব বলে বসি, ওই নামটা মুখে বেরিয়ে পড়ে, ওই মুখ মনে ভেসে ওঠে,
তারপরে ডুকরে কেঁদে ওঠে, সর্বনাশী সর্বনাশী, এমন করে সর্বনাশ করে যেতে হয়। টুস্কি বলে যায়, ভেঙে পড়ল শরীর। অবশেষে নাম জপতে জপতে, বিশ্বাস করো কায়েদদা, কান পেতে শুনেছি, রাধাকৃষ্ণ নাম নয়, রেশমি রেশমি জপতে জপতে গোবিন্দজির পাদপদ্মে দেহ রক্ষা করল দিদিমা। তারপরে হঠাৎ বলে ওঠে, অন্তিম কালে রেশমি নামে কি সদ্গতি হবে? কেন হবে না রে পাগলি? শুনিসনি ভগবানের অসংখ্য নাম? ভালোবাসার লোকের নামও যে তার নাম। শোন বোন, অনেক বয়স হলো, এখন বুঝেছি এই যে নদী পার হওয়াটাই আসল কথা। কে কোন নৌকোয় পার হলো তাতে কি আসে যায়? বিল্বমঙ্গল ঠাকুর মৃতদেহ আঁকড়ে নদী পার হয়েছিল, কিন্তু যার ভাগ্যে মৃতদেহটাও জোটে না। রাম বসু বুঝল কত গভীর নৈরাশ্য টুস্কির ওই উক্তিতে। বসু যা বলল, সে চোখ বুজে ঝাঁপ দিক নদীতে, মনে ভক্তি থাকলে নদীর ঢেউ মায়ের কোলের মতো দোলাতে দোলাতে তাকে নিয়ে যাবে ওপারে। রাম বসুর কথা শুনে টুস্কি বলে ওঠে, কায়েদদা, তোমার খুব পরিবর্তন হয়েছে। হবে না তো কি, 10 বছর কি কম সময়? তারপরে বলে, যা এখন খেয়ে শোগে, খুব ক্লান্ত হয়েছিস, রাতও হয়েছে অনেক। বিছানায় শুয়ে রাম বসুর নিজের কথাটা মনে পড়ে। ভাবে, হবে না পরিবর্তন, 10 বৎসর কি কম সময়? সত্যই 10 বৎসর কম সময় নয়। তার উপরে যদি আবার ঘটনার গুরুত্ব চাপে, তবে 10 বৎসর শতাব্দীর ব্যবধান লাভ করে। 10 বৎসরে অদৃষ্ট রাম বসুকে ঢেলে সেজেছে, মাল মশলার সে আগেরই সজ্জাটা নূতন। সেদিনের কথা কি সে কখনো ভুলবে? এই জন্মে তো নয়, জন্মান্তরে কি হবে জানে না সে। খুব সম্ভব জন্মান্তরের দিগন্তকে মাঝে মাঝে হঠাৎ আলোয় চমকে দেখে রেশমি দাহের উল্কার শিখা। এখনো চোখ মুদ্রিত করলেই সে দেখতে পায় অসহায় বীরের মতো জনের প্রচন্ড প্রচেষ্টা, দেখতে পায় ন্যাড়ার আকুলি বিকুলি টুস্কির মাথা কুটে মরা আর উদ্ভ্রান্ত জনতার হায় হায় ধ্বনি। পৃষ্ঠা 447। সকলে অবাক হয়ে গিয়েছিল, সে নিজেও কম অবাক হয়নি নিজের পুত্তলিকাবৎ স্থানতায়। অল্প দুঃখেরই প্রকাশ সম্ভব, মহৎ দুঃখ অপ্রকট। সানুদেশের তুষার গলে, শিখরের তুষার অটল। রাম বসু ভাবে, ওদের আর কি গেল, কতটুকু ক্ষতি হলো ওদের? জনের প্রিয়া গেল, টুস্কির ভগ্নী গেল, ন্যাডার রেশমিদি গেল, কিন্তু তার নিজের, তার জীবনের সমস্ত আশা, স্বপ্ন, কল্পনা ঘূর্ণমান হয়ে কেন্দ্রীভূত হয়েছিল যে সুমেরু শিখরে, সে সোনার লঙ্কা যে পুড়ে নিঃশেষ হয়ে গেল। তার আর থাকলো কি? ক্ষতির দুঃসহতা বোঝবার জন্য থাকলো কেবল সে নিজে। রাম বসু অনেক দিন মনে মনে বিচার বিশ্লেষণ করে দেখতে চেষ্টা করেছে রেশমির সঙ্গে তার সম্বন্ধটা। তার মনে হয়েছে যে সে সম্বন্ধটা কামজ নয়, প্রেমজ নয়, রক্তের বা সমাজের নয়। এ যেন একটা দিব্য অলৌকিক ভাব। এ যেন চাঁদের সঙ্গে সমুদ্রের আকর্ষণ বিকর্ষণের যোগাযোগ। চাঁদের টানে সমুদ্র উদ্বেল হয়ে ওঠে, জোয়ারের ধাপে ধাপে এগিয়ে চন্দ্রলোকের দিকে হাত বাড়িয়ে দেয়, কিন্তু সে হাত কখনো স্পর্শ করতে পারে না চন্দ্রমাকে। অপ্রাপ্যতার উচ্চাকাশে বসে রসিয়ে তোলে সমুদ্রের মন রহস্যময় সুধাকর। রেশমি চন্দ্রমা, রাম বসু পারাবার। 10 বৎসর আগে তার গগন ভুবন জীবন চির অন্ধকারে ডুবিয়ে দিয়ে সে চাঁদ অস্তমিত হয়েছে অগ্নিশিখার দিগন্তে। তারপর থেকে অনুদ্বেল নিস্তরঙ্গ একটানা সমুদ্র জনান্তিকে প্রলাপরত। তার ধ্বনি এখন চিন্তার মতো নীরব, নিজের কানেই পৌঁছতে চায় না। বদনাবাটির সে ব্যর্থ অভিসারের অভিজ্ঞতায় রাম বসু বুঝেছিল যে ও মেয়ে হাতে পাওয়ার নয়। দুষ্প্রাপ্যতার কুয়াশায় সে হয়ে উঠল আরো লোভনীয়, আরো রমণীয়, আরো রহস্যময়। তারপর থেকে তাকে কেন্দ্র করে ঘুরে মরেছে রাম বসুর জীবন। গ্রিক পুরাণের কাহিনী সে পড়েছিল, বুঝেছিল যে গ্রিসের সমস্ত কল্পনা সংহত হয়ে জ্বলে উঠেছিল একটি পাবক শিখা রূপে, সে হচ্ছে হেলেন। গ্রিসের কাব্য পুরাণ জীবন ওই পাবক শিখার চারদিকে মুমূর্ষু পতঙ্গের মতো ঘুরে মরেছে। ঘুরে মরেছে এই 10 বছর রাম বসুর জীবন রেশমির চারিদিকে। যখন সে বেঁচে ছিল তখন তার আকর্ষণ প্রবল ছিল, মৃত্যুর পরে সে আকর্ষণ হয়েছে প্রবলতর। রূপজ কামজ সম্বন্ধের এ প্রকৃতি তো নয়, এমনকি প্রেমজ সম্বন্ধেরও বুঝি নয়। এ আর কিছু ভালো করে বুঝতে পারে না সে কি।
কতদিন বুঝতে চেষ্টা করেছে, পারেনি। পৃষ্ঠা 448। আজ যখন টুস্কি এলো সেই পুরনো দিনের হাওয়া পালে নিয়ে, তখন সেই দমকা বাতাসে তার মনের গুটানো নিশান খুলে গিয়ে বিস্ফারিত হলো অতীতের দিকে। ইঙ্গিত পরায়ণ চালাঞ্চলের একমাত্র লক্ষ্য রেশমি। সে মনে মনে জপ করতে থাকে, রেশমি রেশমি রেশমি। তারপরে কখন ঘুমিয়ে পড়ে। রাম বসু বলে, টুস্কি, এসেছিস আর তোর বৃন্দাবনে ফিরে গিয়ে কাজ নেই, আমার কাছে থেকে যা। সে বলে, কায়দা, এ কেমন বিচার? লোকে শেষ বয়সটা তীর্থে কাটায়, আর আমি কিনা মাঝ বয়সটা তীর্থে কাটিয়ে শেষ বয়সে মরবো কলকাতা শহরে। কেন রে, কালীঘাট গঙ্গা তীর একই তীর্থ নয়? অমন কথা কি মুখে আনতে আছে? ছি। এই বলে মাথায় হাত ঠেকিয়ে সে বলে, কার তীর্থ কোনখানে কে বলতে পারে? গোবিন্দজি যে আমাকে টেনেছেন। না রে পাগলি, গোবিন্দজি নয়, মোক্ষদা বুড়ি টেনে রেখেছিল তোকে। যেমনি সে মরেছে অমনি টান ছুটে গিয়েছে, ছুটে এসেছিস কলকাতায়। টুস্কি বলে, সত্যিকার পাপ মনেরও অগোচর, তোমার কথাই বুঝি সত্যি। তবে আর কি, এখানে থেকে যা, আমারও তো সংসার দেখবার জন্য একটা লোকের দরকার। আবার বাঁধবে আমাকে সংসারে? কেন, তোমার লোকের অভাব কি? নরুর বিয়ে দাও, লোকের অভাব দূর হবে। আরে সেই জন্যও তো একটা লোকের দরকার। আমার কি পাত্রী দেখে বেড়াবার সময় আছে? তোমার কথা কবে ঠেলেছি কায়দা, কিন্তু তার আগে একবার জোড়ামৌ যেতে চাইছে। কেন রে, সেখানে কেন? বলো কি, জন্মগ্রাম দেখতে ইচ্ছা যায় না? অমনি চণ্ডী বক্সির হুড়োটাও খেতে ইচ্ছা যায়, কি বলিস? পৃষ্ঠা 449। চণ্ডী খুড়ো এখনো জীবিত আছেন? শুধু জীবিত, বেশ বহাল তবিয়তে আছে। দুষ্ট লোক, দীর্ঘজীবী হয় জানিস না? টুস্কি বলে, তা খুড়ো বেঁচে থাকে থাকুক, আমি একবার গায়ে গেলে তার আপত্তি হবে কেন? আলবত হবে। তোদের বিষয় সম্পত্তি ভোগ করছে, আর তুই গেলে তার আপত্তি হবে না? কি যে বলিস! না, ও মতলব তুই ছেড়ে দে। তখন টুস্কি সাময়িকভাবে পরাজয় স্বীকার করে বলে, না হয় নাহি যাব, কিন্তু তুমি এত সকালে কোথায় চললে? আজ তো তোমাদের ছুটি। রাম বসু সংক্ষেপে বলে, কলেজ নেই, কিন্তু অন্য একটা কাজ আছে। একবার মানিকতলার দিকে যাব, একজন ভদ্রলোকের সঙ্গে সাক্ষাৎ করতে। ফিরতে খুব দেরি করো না। তোমার স্বভাব, মনের মতন লোকের দেখা পেলে নাওয়া খাওয়া ভুলে বসে থাকো। রাম বসু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, মনের মতন লোকের দেখা 10 বছরের মধ্যে পাইনি রে, নাওয়া খাওয়া আর ভুল হয় না। এই বলে সে হাসলো। সে হাসিতে টেনে বের করলো টুস্কির হাসি, কিন্তু দুটি হাসি বড় ম্লান, ওর চেয়ে চোখের জলের উজ্জ্বলতাও বুঝি বেশি। শিগগির ফিরে আসছি বলে ছাতা আর চাদর নিয়ে বেরিয়ে পড়ল রাম বসু। যানবাজার সড়ক ধরে খানিকটা পূব দিকে চলে মারাঠা খাল বোজানো বাহার সড়ক নামে নূতন যে রাস্তা তৈরি হয়েছে তাই ধরে বরাবর উত্তর মুখে চলতে শুরু করলো রাম বসু। সে দেখতে পেল রাস্তার ডান দিকে খালের মধ্যে বড় বড় সব নৌকো বাঁধা। সেগুলো আসছে সুন্দরবন থেকে, জ্বালানি কাঠ, হরিণের চামড়া আর মধুর জ্বালায় ভর্তি। ওসব তার চোখে পড়লেও মনটা ছিল অন্য বিষয়ে নিমগ্ন। সে সিদ্ধান্ত করেছিল যে রেশমির মৃত্যুর মূল কারণ সহমরণ প্রথা। সহমরণ প্রথা এমন নিষ্ঠুর ব্যাপকতা লাভ না করলে রেশমির জীবন স্বাভাবিক খাতে প্রবাহিত হতো। সেভাবে রেশমি না হয় অকালে বিধবা হয়েছিল, কিন্তু তাই বলে স্বামীর চিতায় উঠতে বাধ্য হবে কেন? অবশ্য চিতা থেকে সে পালিয়েছিল সত্য, কিন্তু কোথায় তার মনের কোন অগোচরে অগ্নি তার জ্বালাময় দাবির স্বাক্ষর রেখে গিয়েছিল। শেষ পর্যন্ত অগ্নি তার গ্রাস পুনরায় গ্রহণ করল। পৃষ্ঠা 450। কিন্তু কেবল অগ্নি সক্রিয় আর রেশমি নিষ্ক্রিয় ছিল এ কথা সে ভাবতে পারে না। রাম বসুর ধারণা হয়েছিল যে অগ্নির দাবি রেশমিকে প্ররোচিত করেছিল বাড়িতে আগুন লাগিয়ে দিতে। যেদিন সে কাষ্ঠ পুত্তলিকাবৎ দাঁড়িয়ে সেই অগ্নিদাহ লক্ষ্য করেছিল, সেই দিনই কথাটা তার মনের মধ্যে ঝলক দিয়ে উঠেছিল। তারপরে 10 বৎসর ধরে সে নিদারুণ সুখ লালিত হয়েছে স্মৃতিতে। স্মৃতি থেকে এসেছে চিন্তায়, চিন্তা থেকে চেষ্টায়। সহমরণ প্রথা উঠিয়ে দিতে হবে। রেশমির মতো আর কেউ যেন চিতায় মরতে না বাধ্য হয়। সে জানে রেশমি আর ফিরবে না,
কিন্তু সহমরণের চিতানল দেশ থেকে নিভে গেলে রেশমির আত্মা শান্তি পাবে, এমনি ধারা একটা ধারণা গড়ে উঠেছিল বসুজার মনে। কত পণ্ডিতের কাছে যাতায়াত করেছে মীমাংসার আশায়, কেউ প্রশ্রয় দেয়নি। কেউ খ্রিস্টান বলে তাড়িয়ে দিয়েছে, বলেছে তোমার কথা শুনলেও পাপ। শেষ পর্যন্ত সহায় পেল মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারকে। বিদ্যালঙ্কার বলল, এই প্রথা শাস্ত্রানুমোদিত নয়, কিন্তু ওই কিন্তুতে এসে সব ঠেকে গিয়েছে। কিন্তু যদি এরা সব রত্নাকরের অনুচর, সমস্ত শুভ সংকল্পের মোড়ে দাঁড়িয়ে দুঃসাহসী পথিককে লাঠির ঘায়ে ধরাশায়ী করে ফেলে। কিন্তু ধরাশায়ী হওয়ায় লোক রাম বসু নয়, এখন চলেছে সে দ্রুতপদে অনেক আশা নিয়ে রামমোহনের কাছে। দেখা যাক তার কাছে কিন্তুর প্রতিষেধক পাওয়া যায় কিনা। অবশেষে মাইল দেড়েক পথ চলবার পরে মানিকতলায় এসে উপস্থিত হলো রাম বসু। রাস্তার বাঁ ধারে গেটওয়ালা প্রকাণ্ড বাড়িটা সহজেই চিনতে পারল। প্রবেশ করলো বাড়ির বিস্তৃত হাতার মধ্যে। একজন চাপরাশধারী জিজ্ঞাসা করলো, কাকে চান? দেওয়ানজির সঙ্গে দেখা করতে চাই। সে সসম্ভ্রমে বলল, আসুন আমার সঙ্গে। দেওয়ানজির দ্বার অবারিত। পৃষ্ঠা 451, অধ্যায় 3, দেওয়ানজি। দারোয়ানের সঙ্গে চলল রাম বসু। প্রকাণ্ড হাতার মধ্যে ফলের বাগান, বাগানের মাঝখানে একতলা ছড়ানো মস্ত বাড়ি। বাড়ির পেছন দিকে পৌঁছে রাম বসু দেখল যে সেখানেও নানা জাতীয় ফলের গাছ। এমন সময় নজরে পড়ল মাঝারি আয়তনের একটা পুকুরের পাশে বড় একটা লিচু গাছের ছায়ায় শ্বেত পাথরের জলচৌকির উপরে আসেন রামমোহন। দুজন পশ্চিমে বেহারা তৈল মর্দন করছে তার গায়ে। এর আগে সে বার কয়েক রামমোহনকে দেখেছে, সামান্য মুখ চেনাও ছিল। তখন দেখেছে তাকে বাইরের পোশাকে শালের চোগা চাপকানে মণ্ডিত। এখন খালি গায়ে খাটো তেল ধুতি পরা অবস্থায় দেখে তার ভারী মজা লাগলো। দূর থেকেই চোখে পড়ে দেহের বিপুল পালোয়ানি আয়তন। তার মনে পড়ল রঘুবংশে পড়া দিলীপের চেহারার বর্ণনা। মনে মনে সে বলে উঠল, একেই বুড়োর রস্ক বৃষস্কন্ধ বলে বটে। রামমোহনের কাছে গিয়ে প্রণাম করতে উদ্যত হলে তিনি বলে উঠলেন, না না, তৈলাক্ত দেহে প্রণাম গ্রহণ করতে নেই, বসো, বেড়াদার ওখানে। এই বলে তিনি একখানা জলচৌকি দেখিয়ে দিলেন। রাম বসু বলে উঠল, বড় অসময়ে এসে পড়লাম। কিছু না, সব সময় সুসময়। তাছাড়া অতিথি যদি সময় বিচার করে আসবে, তবে আর তাকে অতিথি বলেছে কেন? একটু থেমে শুধলেন, কেমন, আর গীত রচনা করলে? সলজ্জ হাসিতে বসুজা বলল, আগে না, আর নূতন কিছু রচনা করিনি। কয়েক বছর আগে একটা স্বরচিত যিশু সঙ্গীতকে ব্রহ্মসঙ্গীত বলে শুনিয়ে গিয়েছিল সে। বিশেষ আয়াস করতে হয়নি, যিশু শব্দের বদলে ব্রহ্ম শব্দটি বসিয়ে দিয়েছিল মাত্র। রামমোহন খুব প্রশংসা করেছিলেন গীতটির। এবারে রামমোহন বললেন, বসুজা, তোমার প্রতাপাদিত্য চরিত বইখানা পড়েছি। পৃষ্ঠা 452। সে ভয়ে ভয়ে সুধায়, কেমন লাগলো? বসুজা জানে বাংলা ভাষায় আঁচড় কাটলে ইংরেজ পাদ্রী প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে। কিন্তু এই ইংরেজ পাদ্রী নয়, শিক্ষিত বাঙালি, তাও আবার একেবারে বাঘ ভালুক। রামমোহন বলেন, ও বই তুমি ছাড়া আর কেউ লিখতে পারতো না। ওর মধ্যে কাহিনীর আকর্ষণ সঞ্চারিত করে দিতে পেরেছ, ওটা মস্ত গুণ। কিন্তু কি জানো, ওটা জীবন চরিত হয়নি, হয়েছে ইতিহাস। পাছে বসুজা নিরুৎসাহিত হয়, তাই শুধরে নিয়ে বললেন, তা হোক, বাংলা গদ্যের প্রথম রচনা হিসাবে বইখানা স্মরণীয় হয়ে থাকবে। তার চেয়ে আর বেশি কি আশা করতে পারি দেওয়ানজি? তোমরা ফোর্ট উইলিয়াম কলেজে যে কাজ করছো তার তুলনা নেই। কোম্পানি ভাবছে রাইটারদের বাংলা ভাষা শেখানোর ব্যবস্থা হচ্ছে, পাদ্রীরা ভাবছে বাইবেল অনুবাদের যোগ্য ভাষা তৈরি হয়ে উঠছে, কিন্তু হচ্ছে তার চেয়ে অনেক বেশি। রামমোহন বলে যান, বেহারারা সশব্দে উদার বক্ষে প্রশস্ত পৃষ্ঠে যুগন্ধর স্কন্ধে সশব্দে তৈলমর্দন করে, আর রাম বসু লক্ষ্য করে রামমোহনের দেহের সৌষ্ঠব ও বৈশিষ্ট্য। সে লক্ষ্য করে মুখমণ্ডলের অনুপাতে চোখ দুটি ছোট কিন্তু উজ্জ্বল, অথচ কেমন একটি স্নিগ্ধ ভাব তাতে। রৌদ্র ভাস্বর জলের উপরে স্নেহ পদার্থ বিস্তারিত। সরল নাসিকাটির মাঝখানে একটুখানি অতর্কিত উচ্চতা, উপরের পাটির সম্মুখের একটা দাঁত ঈষৎ ভগ্ন, চিবুকের নিচে চওড়া কাটা দাগ। বসু বোঝে, মনে মনে হাসে, বাল্যকালে খুব শান্তশিষ্ট ছিল দেওয়ানজি। রামমোহন যোগ্য শ্রোতা পেয়ে বলে যান, আর যোগ্য দর্শনীয় পেয়ে রাম বসু লক্ষ্য করে যায়।
ছোট ছোট কান দুটো দেহের সঙ্গে সংলগ্ন, তৈল চিক্কন লম্বিত বাবরি, রোমশ বক্ষস্থল, আর হাঁ, যুগের অর্গল উন্মুক্ত করবার উপযুক্ত সুস্পষ্ট সুদীর্ঘ বাহুদয়, আর সেই বাহুর প্রান্তে রক্তাভ করতলের সঙ্গে যুক্ত সুঠাম সুডৌল অঙ্গুলিগুলি। ডান হাতের অনামিকায় উজ্জ্বল রক্তিম পলার আংটি, বাম হাতের অনামিকায় অঙ্গুরীয়টি শাঁখার, গলায় মাল্যকারে দুল্যমান শুভ্র সূক্ষ্ম উপবিদ। আশ্চর্য ওই লোকটিকেরই জ্ঞান কর্ম হৃদয়বত্তার এমন শুভ যোগাযোগ বিরল, বলে যান রামমোহন। বিধাতা কাকে দিয়ে কোথায় যে কি কাজ করিয়ে নেন মানুষের সাধ্য কি বোঝে। পৃষ্ঠা 453। বিধাতা এক হাতে পাঠিয়ে দিয়েছিলেন ক্লাইভকে, আর এক হাতে পাঠিয়ে দিলেন কেরিকে। এক হাতে পাঠিয়ে দিয়েছিলেন হেস্টিংসকে, আর এক হাতে পাঠিয়ে দিলেন হেয়ারকে। দুই হাত লাগিয়েছেন তিনি এদেশকে জাগাবার কাজে। ক্লাইভ হেস্টিংস এদেশকে বাঁধছে শাসনের জালে, আর কেরি হেয়ার এদেশকে মুক্তি দিচ্ছে আত্মার অধিকারে। বন্ধনে আর মুক্তিতে কেমন সহযোগিতা করে চলেছে লক্ষ্য করেছ কি? এত কথা রাম বসু ভাবেনি, তখনকার দিনে কেউ ভাবত না, তাই সে চুপ করে থাকলো। দেখছো না, বাংলা ভাষা গড়ে উঠছে, ইংরেজি শিক্ষার বিস্তার হচ্ছে, আবার চাই কি? দেখতে দেখতে যাবতীয় কুসংস্কার, গঙ্গাসাগরে সন্তান বিসর্জন, সতীদাহ, পৌত্তলিক হিন্দু ধর্ম প্রাচীন যুগের ভূতের মতো দূর হয়ে যাবে। নিশ্চয় যাবে বসুজা, নিশ্চয় যাবে। দেখছো না চারিদিকে সব দরজা জানলা যে খুলে গিয়েছে। পশ্চিমের হাওয়া ঘরের মধ্যে ঘুম ভাঙিয়ে মাতামাতি শুরু করে দিয়েছে। পালে লেগেছে হাওয়া, এবারে হাল ধরে লক্ষ্য স্থির করে ধৈর্য ধরে বসে থাকা আবশ্যক। ধৈর্য চাই বসুজা, ধৈর্য চাই। রাম বসুর মনটা দমে যায়। বিদ্যালঙ্কার বলেছিল ধৈর্য চাই, এখানেও সেই কথা, ধৈর্য চাই, ধৈর্য চাই। কিন্তু মানুষের আয়ু যে পরিমিত, আর কতদিন বাঁচবো ভাবে রাম বসু। রেশমির আত্মার তৃপ্তি না দেখেই কি তবে তাকে মরতে হবে? সে ভাবে ধৈর্য দেবতার, তরা মানুষের। কিন্তু মনের কথা মনে চেপে রেখে রামমোহনকে সমর্থন করে সে বলে, আপনি যা বললেন তা সত্য। কেরি হেয়ার প্রভৃতি 5 জন গোড়াকে স্মরণ করে পঞ্চকন্যার শ্লোকের আদর্শে লোকে এখন বলে থাকে, হেয়ার কলিন পামরশ্চ কেরি মার্শমেন তথা পঞ্চগোড়া স্মরে নিত্যং মহাপাতক নাশনং। রামমোহন বিস্ময়ে বলে ওঠেন, বাবা, বেশ লিখেছে তো, বলে তিনি শ্লোকটার পুনরাবৃত্তি করেন। রাম বসু অবাক হয়ে যায় রামমোহনের স্মৃতিশক্তি দেখে। পৃষ্ঠা 454। তারপরে রামমোহন বলে, তুমি একটা শ্লোক শোনালে আমি তবে একটা শোনাই, শোনো। সুরাই মেলের কুল, ব্যাটার বাড়ি থানা কুল, ওং তৎসৎ বলে ব্যাটা, বানিয়েছ এক স্কুল, ও সে জেতের দফা করলে রফা, মজালে 3 কুল। শ্লোকটা যে রামমোহন সম্বন্ধে শুনেই বুঝলো রাম বসু। কিঞ্চিত অপ্রস্তুত হয়ে সে বলল, ওসব বাজে লোকের কথা ছেড়ে দিন দেওয়ানজি। মিছে লজ্জা পাচ্ছ মুন্সি? আমি কি ওসব লোকের কথার মূল্য দেওয়ার বান্দা? তুমি একটা শ্লোক শোনালে তাই আমিও শুনিয়ে দিলাম, এই আর কি। তবে কি জানো, আমার সঙ্গে বহু বিশিষ্ট লোক আছেন যারা আমার ডান হাত বাঁ হাত। আছেন দারিক ঠাকুর, কালীনাথ রায়, রামকৃষ্ণ সিংহ, তেলিনীপাড়ার অন্নদা প্রসাদ বন্দ্যোপাধ্যায়, আরো কতজন। তারপর তিনি বলেন, আসার কথা হচ্ছে এই যে নূতন যুগের হাওয়া উঠেছে, একে থামায় এমন সাধ্য কারো নেই। প্রথমেই লাগতে হবে সহমরণ প্রথার বিরুদ্ধে। আবেগের সঙ্গে মুন্সি বলে ওঠে, লাগুন দেওয়ানজি, লাগুন, বুকের মধ্যে নিত্য আগুন জ্বলছে। এই তো চাই মুন্সি, দেশের আগুন বুকের মধ্যে অনুভব করলে আর ভাবনার কারণ থাকে না। আমারও বুকে আগুনের জ্বালা বড় অল্প নয়। এই কমাস আগে আমার জ্যেষ্ঠ ভ্রাতৃবধূ সহমৃতা হয়েছেন। বিদ্যালঙ্কারের কথার প্রতিধ্বনি করে রাম বসু বলে, দেশব্যাপী প্রথা দূর করতে হলে চাই উদ্যম, কর্মকৌশল, চাই যুগযন্ত্রটাকে চালনা করার পারদর্শিতা। শুধু জ্ঞানে কিছু হবে না, তেমন লোক তো আপনাকে ছাড়া দেখিনি। দাঁড়াও, আগে কলকাতায় এসে স্থায়ী হয়ে বসি, তারপর লড়াই শুরু করব নারীভোগ দানবটার সঙ্গে। এমন সময় একজন চাকর শ্বেত পাথরের থালায় মিষ্টি ও ফল আর শ্বেত পাথরের বাটিতে তরমুজের শরবত নিয়ে এসে দাঁড়ালো। পৃষ্ঠা 455। রাম বসু বলে উঠল, এসব আবার অসময় কেন, অসুখ হবে যে।
রামমোহন বললেন, আর মিষ্টিমুখ না করে গেলে গেরস্তর অকল্যাণ হবে না? নাও, তুমি ওগুলো মুখে দিয়ে মুখ চালাও, আমি বকতে বকতে মুখ চালাই। রাম বসু খেতে শুরু করেছে। রামমোহন তার ভবিষ্যৎ সমাজ সংস্কার পরিকল্পনা সম্বন্ধে বলে যান। রাম বসু খেতে খেতে লক্ষ্য করে রামমোহনের নগ্ন কান্তি। সেভাবে পোশাক পরিচ্ছদ খুলে নিলে অধিকাংশ মানুষকে পালক ছাড়ানো মুরগির মতো দেখায়, অথচ একে পোশাক পরিচ্ছদে যেন এর প্রকৃত বিভূতি আচ্ছন্ন করে রেখেছিল। তার মন বলে ওঠে, বিনা ভূষণে যাকে মহৎ মনে হয়, মহাপুরুষ বলি তাকে। বুঝলে বসুজা, রংপুরের কালেক্টর ডিগবি সাহেব ছাড়তে চান না আমাকে। বলেন, দেওয়ান তুমি গেলে আরেকজন দেওয়ান অনায়াসে পাবো, কিন্তু আরেকজন রামমোহন তো মিলবে না। তিনি বলেন, সমাজ সংস্কার করতে চাও, বেশ তো, রংপুরে আরম্ভ করো না কেন? এখানকার প্রয়োজন তো অল্প নয়। বুঝলে বসুজা, আমি তাকে অনেক বলে কয়ে রাজি করেছি, আর বড় জোর 3-4 বছর থাকবো ওখানে, তারপর চলে এসে স্থায়ীভাবে বসবো কলকাতায়। তখন তোমাদের নিয়ে শুরু করে দেব লড়াই। নৈরাশ্য চেপে শোনে রাম বসু। রামমোহন বলেন, আমাদের একদিকে শত্রু পাদ্রির দল, আর একদিকে শত্রু ব্রাহ্মণ পণ্ডিতের দল। দোহাত্তা লড়াই করতে হবে আমাদের। ধৈর্য ধরো বসু, ধৈর্য ধরো, সময়ে সব হবে, সময়ে সব হবে। কিন্তু এই জীর্ণ খাঁচাটা কি আর ততদিন টিকবে, ভাবে বসুজা। অবশেষে বিদায় নিয়ে উঠে পড়ে রাম বসু। রামমোহন বলেন, মাঝে মাঝে এসো হে, তোমাদের মতো উৎসাহী লোক আছে জানলে মনে বল পাওয়া যায়। আর বাংলা লেখার অভ্যাসটা ছেড়ো না। ফিরে এসে বসি না, আমিও শুরু করব বাংলা রচনা। আরবি ফার্সিতে মনের কথা প্রকাশ করে তৃপ্তি হয় না। রাম বসু বাহার সড়ক ধরে বাড়ি ফেরে। এবারে তার গতি মন্থর, পদক্ষেপ ক্লান্ত। অনেক আশা ভরসা নিয়ে এসেছিল সে। অপেক্ষা করবার উপদেশ পেয়ে মন গেল ভেঙে। জ্ঞানের প্রেরণা যার, কর্মের প্রেরণা যার, সে পারে অপেক্ষা করতে। কিন্তু মনে যার আগুন জ্বলছে, তার পক্ষে সময় ক্ষেপ যে অসহ্য। দীর্ঘ নিঃশ্বাসে বেরিয়ে আসে বুকের তাপ। পৃষ্ঠা 456। এমন সময় সে শুনতে পেল কে যেন ডাকছে, হ্যালো মুন্সি, হ্যালো মুন্সি। কে ডাকে? পিছন ফিরে দেখলো মেরিডিথ আসছে ফিটন হাঁকিয়ে। ফিটন কাছে এসে পড়লে মেরিডিথ বলল, মুন্সি উঠে বসো, অনেক কথা আছে। সম্প্রতি জনের চিঠি পেয়েছি। জনের নাম শুনে আগ্রহে ফিটনে চাপে মুন্সি। তারপর মুন্সি, অনেককাল তোমাকে দেখিনি, কিন্তু এ কি একবারে যে ভেঙে পড়েছ? মুন্সি হেসে বলে, বয়স তো হলো। এমন আর কি বয়স হয়েছে তোমার? তা মন্দ আর কি, 55 পেরিয়েছে। 55 এমন কিছু বেশি নয়, কিন্তু এ যে হঠাৎ বুড়িয়ে গিয়েছ। মুখ চোখের চেহারা আগুনে ঝলসানো গাছের মতো। রাম বসু ভাবে, আগুনে ঝলসানো গাছই বটে। প্রকাশ্যে বলে, এখন জনের খবর বলো, কোথায় আছে, কেমন আছে, কবে ফিরবে, খুলে বলো। আহা, বেচারার জন্য বড় দুঃখ হয়। এবারে আবার পূর্ব কথা উত্থাপন করতে হলো। রেশমির মৃত্যুর পরে জন কোম্পানির চাকরি নিয়ে বোম্বাই প্রেসিডেন্সিতে চলে গেল। লিজা অনেক কাকুতি মিনতি, অনেক উপরোধ অনুরোধ করেছিল, চোখের জলও কম ফেলেনি, কিন্তু জনের সংকল্প টলল না। লিজা বলল, জন বিয়ে করে সংসারী হও। জন বলল, বারবার 3 বার তো পরীক্ষা হলো, আর কেন, বিয়ে আমার জন্য নয়। লিজার মনে পড়ে কেটি, রোজ এলমার, রেশমির কথা। এসব বিষয় সম্পত্তি ভোগ করবে কে? লিজা, তুমি ভোগ করবে, আর কখনো যদি আমি ফিরে আসি, আমিও ভোগ করব। নির্বোধ জন বোম্বাই যাত্রার আগে একটি বুদ্ধির কাজ করলো। মেরিডিথের সঙ্গে লিজার বিয়ে দিয়ে দিল। সে মেরিডিথকে বলল, ফ্রেন্ড, আমার বোনটিকে তোমাকে দিয়ে গেলুম, এর চেয়ে মূল্যবান আমার আর কিছু নেই। ওর অযত্ন করো না, এমন নারীরত্ন বিরল। পৃষ্ঠা 457। মেরিডিথ কোনো কথা না বলে সজোরে তার করমর্দন করে প্রত্যুত্তর দিল, জন পুনার ইংরেজ প্রেসিডেন্টের এডিকম। এখানে একটু এগিয়ে পরের কথা আগে সেরে নিই। 1818 সালে তৃতীয় মারাঠা যুদ্ধে জনের মৃত্যু ঘটে। পুনার উপকণ্ঠে এখনো তার সমাধি স্তম্ভ দেখতে পাওয়া যায়। সমাধির প্রস্তর ফলকে শুধু তার নাম লেখা আছে, জন স্মিথ। আর লেখা আছে, এখানে তার দেহ সমাহিত, যার আশা আকাঙ্ক্ষা অনেক আগেই সমাহিত হয়েছে। এইভাবে কঠিন পরীক্ষাময় করুণ জীবন সমাপ্ত হলো হতভাগ্য জনের। বসুসুধায় জন কি আর ফিরবে না? তেমন সম্ভাবনা আছে বলে তো মনে হয় না।
মিসেস মেরিডিথ একবার ভালো করে অনুরোধ করে দেখুন না। সে চেষ্টা হয়নি বুঝি? কি বলে জন? সে বলে কলকাতার ক্ষতচিহ্ন থেকে দূরে এসে স্বস্তিতে আছে, যদিচ শান্তি আর জীবনে মিলবে না, তবু স্বস্তিটাই বা কম কি। সে লিখেছে কলকাতায় ফিরে গেলে বেশি দিন আর বাঁচবে না, তাই এই অনুরোধ যেন তাকে না করা হয়। রাম বসু বলে, এরপরে আর কথা কি, তা যেখানে থাকলে স্বস্তিতে থাকে থাকুক। লিজাও সেই কথা বলে। মুন্সি, একদিন বিকেলে আমাদের বাড়িতে যেও। লিজা প্রায় তোমার কথা বলে, বলে যে মুন্সি যতটা বুঝতো জনকে এমন আর কেউ নয়। মুন্সি মনে মনে বলে, দুজনেই যে এক আগুনে ঝলসানো। প্রকাশ্যে বলে, মিসেস মেরিডিথকে আমার বহুত বহুত সেলাম দিও, আমাকে মনে রাখবার জন্য অসংখ্য ধন্যবাদ জানিও। গাড়ি জানবাজার রোডে এসে পড়লে মুন্সিকে নামিয়ে দিয়ে ফ্রি স্কুল স্ট্রিট ধরে চলে যায় মেরিডিথ বেরিয়াল গ্রাউন্ড রোডের দিকে। বলে যায়, সময় পেলে যেতে ভুলো না মুন্সি। মুন্সি আবার ধন্যবাদ জানায়। তারপর মনে মনে ভাবতে ভাবতে চলে, রেশমি অনেক পরিবর্তন সাধন করে গিয়েছে, তাদের মধ্যে এই পরিবারটিও। পৃষ্ঠা 458। নইলে এরা সেধে নেটিভ জেন্টুকে বাড়ি নিয়ে যেতে চাইতো না। মেরিডিথ যেতে যেতে ভাবে, মুন্সি দেহে মনে একেবারে ভেঙে পড়েছে, বোধ করি আর বেশি দিন বাঁচবে না। ভাবে জনের মতোই তার অবস্থা। তখন হঠাৎ বিদ্যুৎ ঝলক দিয়ে যায় তার মনে, জনের মতো তবে কি মুন্সিও ভালোবাসত রেশমিকে? তার মন বলে, অমন অপূর্ব লাবণ্যময়ী নারীকে ভালো না বাসাই যে আশ্চর্য। পৃষ্ঠা 458, অধ্যায় 4, একটি নীরব অধ্যায়। লর্ড ওয়েলেসলি বাদশাহী মেজাজ নিয়ে এসেছিল এদেশে। সে বুঝেছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অ্যাডভেঞ্চারের যুগ অবসিত। এবারে আরম্ভ হবে বাদশাহী যুগ। মুঘল বাদশাহীর পরবর্তী অধ্যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাদশাহী। গোড়া ঘেঁষে সাম্রাজ্য পত্তনে মনোনিবেশ করল ওয়েলেসলি। পাঠানো মুঘল বাদশাহেরাও একদিন বুঝেছিল যে রাজকীয় স্বার্থের অনুরোধে দেশীয় ভাষার সঙ্গে পরিচয় সাধন আবশ্যক। ভাষার ঐতিহাসিকগণ বলে থাকেন যে পাঠান শাসকদের সময়েই বাংলা ভাষার চর্চা বাড়ল, বাংলা সাহিত্যের উন্নতির আরম্ভ হলো। ওয়েলেসলির সিদ্ধান্তে অনুরূপ প্রতিক্রিয়া দেখা দিল। সেকালে 15-16 বছরের নাবালক ইংরেজ রাইটার, পরবর্তীকালে সিভিলিয়ান ছোকরার দল এদেশে আসতো। তারা না জানত দেশের ভাষা, না জানত দেশের ইতিহাস, আইন প্রভৃতি। ইংরেজি ভাষা ও 5 টাকা বেতনের দোভাষীর সাহায্যে যেভাবে দেশ শাসন করত তারা, তা কুশাসন, অত্যাচার ও খামখেয়ালির নামান্তর। ওয়েলেসলি বুঝল এভাবে আর যাই হোক বাদশাহী শাসনের উত্তরাধিকার গ্রহণ চলে না। প্রজার মুখে রাজার সুনাম রাজগীর পক্ষে অত্যাবশ্যক। তাই ওয়েলেসলি সিদ্ধান্ত করল যে রাইটারগণকে দেশি ভাষা শিক্ষা করতে হবে, তবে তারা পাবে শাসন কার্যের ভার। তখন 2-1 ইংরেজ হিন্দুস্তানি ভাষা শিক্ষা দেওয়ার জন্যে সেমিনার খুলেছিল। ওয়েলেসলি দেখল যে অভিলষিত কাজের কোনো ব্যবস্থা নেই। তখন এই উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ নামে এক কলেজের প্রতিষ্ঠা হলো। পৃষ্ঠা 459। সেটা ইংরেজি 1800 সালের কথা। এই কলেজ সংস্কৃত, আরবি, ফার্সি, হিন্দুস্তানি, মারাঠি, বাংলা প্রভৃতি ভাষা শিক্ষাদানের ব্যবস্থা হলো। বর্তমান প্রসঙ্গে কেবল বাংলা ভাষার কথাই বলা হবে। গার্ডেন রিচে কলেজের নিজস্ব বাড়ি তৈরি না হওয়া পর্যন্ত রাইটার্স বিল্ডিংয়ে কলেজের কাজ চলবে স্থির হলো। নিচের তলায় কলেজ ও গ্রন্থাগার, দোতলায় ছাত্রাবাস। বিলাতের বোর্ড অফ ডিরেক্টরসদের নিষেধের ফলে গার্ডেন রিচের কলেজের নিজস্ব বাড়ি তৈরির পরিকল্পনা ওয়েলেসলির স্বপ্নমাত্র রয়ে গেল। যতদিন কলেজ ছিল রাইটার্স বিল্ডিংয়েই চলেছিল তার কাজ। 1854 সালে কলেজ বাতিল হয়ে যায়। কলেজের শেষ অবস্থায় স্বয়ং বিদ্যাসাগর যুক্ত হয়েছিলেন কলেজের সঙ্গে। 1801 সালে কেরি বাংলা ভাষার প্রধান অধ্যাপক রূপে যোগদান করে কলেজে। প্রধানত তার সুপারিশে কয়েকজন পণ্ডিত ও মুন্সি কলেজের চাকুরিতে নিযুক্ত হয়। খ্যাতি ও ভাষাকর্মের দিক দিয়ে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ও রামরাম বসু তাদের মধ্যে প্রধান। একদিন পাঠান শাসনকর্তার উৎসাহে বাংলা পদ্য নূতন উজ্জীবন লাভ করেছিল। এবারে ইংরেজ শাসনকর্তার উৎসাহে বাংলা গদ্য লাভ করল নূতন উজ্জীবন। সত্যের খাতিরে বলা উচিত যে বাংলা ভাষার সাহিত্যিক গদ্যের হল যথার্থ ভিত্তিপত্তন।
ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার ইংরেজ সুশাসনের কতটা উন্নতি হয়েছিল সে বিচার করুক ঐতিহাসিকের দল। ভাষা বিচারকের রায় হচ্ছে এই প্রতিষ্ঠান নূতন বাংলা সাহিত্যের সূত্রপাত করে দিল। শাসন সৌকর্যের উপলক্ষকে ছাড়িয়ে গেল ওয়েলেসলির আকাঙ্ক্ষা। আমাদের কাহিনীর পক্ষে কলেজের বিস্তারিত ইতিহাস অবান্তর। কেরি ও তার মুন্সির নূতন কর্মক্ষেত্র রূপে যেটুকু প্রয়োজন তাই বলা হলো। বন্যাবাটিতে বাংলা গদ্য সৃষ্টিতে কেরির ব্যক্তিগত প্রয়াস, শ্রীরামপুরের মিশনে পাদ্রীদের সঙ্গে মিলিত প্রয়াস, আর ফোর্ট উইলিয়াম কলেজে এসে সেই প্রয়াস পেল রাজকীয় সমর্থন ও সাহায্য। 3 জায়গাতেই রামরাম বসু তার মুন্সি তার প্রধান সহায়। কিন্তু কেরি দেখল যে তার মুন্সির কোথায় যেন পরিবর্তন ঘটে গিয়েছে। আগের সে উৎসাহ কর্মশক্তি আর নেই, নেই সে অসাধারণ বাকপটুতা ও ক্ষিপ্র বুদ্ধি যা দীর্ঘকাল মুগ্ধ করে রেখেছিল পাদ্রীদের। পৃষ্ঠা 460। এখন সে কেমন যেন নিস্তেজ, অন্যমনস্ক। খান 2 বই লিখে সেই যে তার কলম নেতিয়ে পড়ল, হাজার উৎসাহ উদ্দীপনাতেও আর তা সরল না। কেরি দেখে যে কলেজের কাজে মুন্সির আগ্রহ নেই, সব দিন নিয়মিত আসে না, অনেক সময় আগে চলে যায়। একদিন সে শুধালো, মুন্সি, তোমার কি শরীর অসুস্থ? না, তেমন কিছু নয় বলে প্রশ্নটাকে পাশ কাটিয়ে গেল রামরাম বসু। কিছুদিন বিশ্রাম নাও না কেন? কেরির অশ্রুত স্বরে সে বলল, এবারে একেবারেই বিশ্রাম নেব। কেরি ঠিক বুঝতে পারেনি বসুর আঘাতটা ঠিক কোথায় আর তার গুরুত্ব কতখানি। নিজের জীবনেও সে কম আঘাত পায়নি, কিন্তু ভেঙে পড়েনি কখনো। এমন লোকের পক্ষে পরের মনোভঙ্গের কারণ বা গুরুত্ব বোঝা সহজ নয়। কেরি ও রামরাম বসুর গড়ন কেবল ভিন্ন নয়, ওরা ভিন্ন ধাতুতে গঠিত। মধ্যযুগীয় জীবনের ভিত্তি ভগবত বিশ্বাস, তা বিচলিত হলেও একবারে ভেঙে পড়ে না। নব্যযুগের জীবনের ভিত্তি আপন ব্যক্তিত্বে বিশ্বাস, বিচলিত হওয়ার সঙ্গে সঙ্গে তা ভেঙে পড়ে, আপনার উপরে আপনি দাঁড়াতে পারে না। কেরির জীবন বেঁকে পড়েও দাঁড়িয়ে থেকে আজ পর্যন্ত বিস্ময় উদ্রেক করছে। রামরাম বসুর আমূল ভেঙে পড়া জীবন করুণা জাগায় দর্শকের মনে। পৃষ্ঠা 460, অধ্যায় 5, শেষ অধ্যায়। টুস্কি বলে, কায়েদদা, আজকে কলেজ নাই গেলে? শরীরটা তেমন ভালো নেই দেখছি। বেশ আছি বলে চাদর কাঁধে ফেলে বেরিয়ে যায় সে। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেলেও যখন সে ফেরে না, ন্যাড়া বের হয় সন্ধানে। অনেক খোঁজাখুঁজি করে গঙ্গার ধার থেকে তাকে ফিরিয়ে নিয়ে আসে। এমন ঘটনা এখন প্রায় নিত্য ঘটে। পৃষ্ঠা 461। কখনো কখনো গভীর রাতে দরজা খুলে বেরিয়ে পড়ে সে। খোলা দরজা দেখে ন্যাড়া টুস্কি বোঝে যে কখন বেরিয়ে গিয়েছে তাদের কায়েদদা। তখন নড়ু আর ন্যাড়া অন্ধকারের মধ্যে খুঁজতে বেরিয়ে পড়ে। এমন দিনের পর দিন, রাতের পর রাত চলে। আবার যখন ঘরে থাকে, না ঘুমোয় সে দিনে, না ঘুমোয় রাতে। হয় চুপটি করে বসে থাকে, নয় আপন মনে গুনগুন করে গান করে। টুস্কি বলে, এমন করে কদিন চলবে কায়েদদা? চলো না কোথাও থেকে ঘুরে আসি। কখনো কোনো উত্তর দেয় না সে, কখনো বলে, কি হবে, মনের আগুন যে সঙ্গে যাবে। মনের আগুন কি আর নিভবে না? কেন নিভবে রে টুস্কি, কেন নিভবে? তারপরে একটু ভেবে বলে, যে আগুনে সে পুড়ে মরেছে, এর জ্বালা কি তার চেয়েও বেশি? তারপর হঠাৎ উত্তেজিত হয়ে বলে ওঠে, দেব না নিভতে আগুন, কখনো দেব না। হঠাৎ হেসে উঠে সে বলে, মরণে পুড়ছি রে, তার সঙ্গে সহমরণে পুড়ে মরছি। টুস্কি ভাবে, পাগল হতে আর দেরি নেই। টুস্কি বোঝে তার জ্বালা, তাই তারই কাছে কখনো কখনো মনের কথা প্রকাশ করে বসুজা, আর সকলের কাছে সে নির্বাক। সকলে ভাবে বুড়ো পাগল হয়ে গিয়েছে। টুস্কি জানে তার জ্বালা কোথায়, সেও যে ওই জ্বলুনির সঙ্গী। অনেক রাত্রে নাড়াকে ঠেলে জাগি টুস্কি বলল, ওরে, কায়েদদা তো এখনো ফিরল না, একবার বেরিয়ে খুঁজে দেখ। তখনই বেরিয়ে পড়ল ন্যাড়া আর নড়ু। তারা জানতো গঙ্গার ধারটা তার বড় প্রিয়, সেদিকেই চলল দুজনে। সেদিন সন্ধ্যার সময়ে গঙ্গার ধারে বেড়াচ্ছিল রাম বসু। এমন সময় একটা ভিড় দেখে এগিয়ে গেল। দেখলো যে ছোট একটি কচি মেয়েকে, কচি রেশমির বয়সী হবে, চিতায় তোলবার আয়োজন হচ্ছে। 452। ওরে রাখ রাখ বলে চিৎকার করে উঠল বসুজা। মেয়েটি প্রাণ ভয়ে জড়িয়ে ধরল তাকে। সকলে মিলে তাকে ছিনিয়ে নিয়ে ঠেলে ঠুলে চিতায় উঠিয়ে দিল।
চিতা থেকে নামানোর উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়ল রাম বসু। সকলে মিলে তাকে নিবারিত করল। কতক আগুনের ঝলসানিতে, কতক মানুষের ঠেলাঠেলিতে অর্ধ চৈতন্য অবস্থায় পড়ে থাকলো সে গঙ্গা তীরে। ন্যাড়া আর নরু সেই অবস্থায় তাকে দেখতে পেল সেখানে। একখানা গাড়িতে চাপিয়ে তারা নিয়ে এলো তাকে বাড়িতে। তখন সে অজ্ঞান। পরদিন বৈদ্য এলো, নাড়ি দেখে বলে গেল সান্নিপাত, অর্থাৎ কিনা যার আর ঔষধ নেই। নাড়া গিয়ে খবর দিল কেরিকে। কেরি সাহেব ডাক্তার নিয়ে এলো তখন। ডাক্তার বলল অবস্থা ভালো নয়। বিকালবেলা আবার এলো কেরি। অনেকক্ষণ শয্যার পাশে বসে থেকে বিষণ্ণ মুখে প্রস্থান করলো। বলে গেল আগামীকাল সকালেই আবার আসবে। সারা দিন রাত অচৈতন্য অবস্থায় কাটে রামরাম বসুর। মাঝে মাঝে ঠোঁট নড়ে। নরু বলে বাবা কি বলছো? ন্যাড়া বলে টুস্কিদি কি বলছে দাদা? টুস্কি চুপ করে থাকে। সে জানে কি বলছে মুমূর্ষু। শেষ রাত্রে স্তিমিত দ্বীপ হঠাৎ প্রজ্জ্বল হয়ে ওঠে। পুনর্জ্ঞান পায় রাম বসু। চারদিকে তাকিয়ে দেখে সবিস্ময়ের সুধায় কই নেই সে। কে? কাকে খুঁজছো? আবার কাকে? এইমাত্র এসেছিল যে। হঠাৎ জোরে চিৎকার করে ওঠে ওই যে ওই যে রেশমি রেশমি রেশমি। ওই নামের অন্তিম উচ্চারণে জীবনের যাবতীয় আশা, আকাঙ্ক্ষা, করুণা, মাধুর্য নিঃশেষ করে দিয়ে এক ফুৎকারে নির্বাপিত হয়ে গেল দ্বীপ। পৃষ্ঠা 463। টুস্কি ডুকরে কেঁদে উঠল, কায়েদদা তোমার নরুকে নাড়াকে কার হাতে দিয়ে গেলে? প্রভাত হলো। পরম শোকের পরদিবসেও সূর্য তেমনি উজ্জ্বল, বাতাস তেমনি মধুর, আকাশ তেমনি নির্মল। আশ্চর্যই জীবন, আশ্চর্যই পৃথিবী। 1813 সালের 7ই অগস্ট সমাপ্ত। উপন্যাসটি এখানেই শেষ হলো। সেকালের পথঘাটের বর্তমান নামধাম। সেকাল বেরিয়াল গ্রাউন্ড রোড, একাল পার্ক স্ট্রিট। এসপ্লেনেড বর্তমান ইডেন গার্ডেন। নৈতালাও পার্ক স্ট্রিট ও চৌরঙ্গীর মোড়ের দক্ষিণ পশ্চিম কোণের পুকুর। ঝাঁঝরিতলাও রোড, কিড স্ট্রিট। বীরজিতলাও লোয়ার সার্কুলার রোড ও চৌরঙ্গীর মোড়ের উত্তর পশ্চিম কোণের পুকুর। জানবাজার রোড, সুরেন ব্যানার্জি রোড। কসাইটোলা স্ট্রিট, বেন্টিং স্ট্রিট। রোপ ওয়াক, মিশন রো। দি অ্যাভিনিউ, বহুবাজার স্ট্রিট। এসপ্লেনেড রোড, গঙ্গার ধার চাঁদপাল ঘাট থেকে শুরু হয়ে সোজা পূর্ব দিকে চৌরঙ্গী রোড পর্যন্ত। বর্তমান রাজভবনের দক্ষিণ পূর্ব ও পশ্চিমমুখী দুটি প্রধান ফটক পার হয়ে এসপ্লেনেড ইস্ট ও চৌরঙ্গীর সংযোগস্থল পর্যন্ত। ট্যাঙ্ক স্কোয়ার, লাল দিঘি। ওল্ড মিশন চার্চ, লালবাজার স্ট্রিট ও মিশন রোড মোড়ের দক্ষিণে অবস্থিত। সেন্ট জনস চার্চ, কাউন্সিল হাউস স্ট্রিট ও হেস্টিং স্ট্রিটের মোড়ে উত্তর পশ্চিমে অবস্থিত। ওল্ড ফোর্ট, বর্তমান পূর্ব রেলওয়ের প্রধান কার্যালয়। কলকাতায় কালেক্টরেট ও জিপিওর উত্তর দিকের কিছু অংশ জুড়ে পুরাতন কেল্লা অবস্থিত ছিল। প্রমথনাথ বিশি রচিত কেরি সাহেবের মুন্সি উপন্যাসটি এখানেই শেষ হলো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সেসিবল লাইব্রেরি ফর পার্সনস উইথ ডিসেবিলিটিস এবং ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিসেবিলিটিসের যৌথ উদ্যোগে দ্বীপ্রাহরিক সাহিত্য পাঠের আসর ওয়ারেন্টিন রিডিংস এখানেই শেষ হলো।